Good morning, class. Today's topic is on voltage. Basically, what do you understand by voltage? Suppose you take a source over here, okay? Let's say this source has a voltage of 5 volt, okay? So this 5 volt, this source has two terminals. One is positive, the other one is negative, okay? Let's say this is just a battery. How does a battery work? Basically, a battery is built with using chemicals, right? So there is a chemical reaction inside it, okay? And there are two electrode plates, okay? So basically, suppose there are neutral atoms like this, okay? So there are thousands of neutron atoms like this, okay? So these neutron atoms has both positive and negative charges, right? They're in neutral position because the number of positive charge and the number of negative charge is equal and they're inside, okay? So how do you create a charged body then? How do you create a voltage difference? So basically, if you have this kind of structure, a neutral atom, so you have to separate that positive and negative electron from each other, okay? So you have to apply some force to do that, right? So suppose you have these, let's consider these as balls, okay? So to move this ball from here, this stationary point, to some distance away, you have to apply some force, right? So when you apply some force, you can move this ball at this position, right? বুঝতে পারছো আমার কথা? তো তুমি যদি এটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করো তাহলে এই বলটাকে মুভ করে এই পর্যন্ত আনা যাবে। সো একটা ডিস্টেন্স ট্রাভেল হলো। সো এখানে এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে, এই অবজেক্টটাকে মুভ করতে তোমার একটা সার্টেন এনার্জি খরচ হয়েছে, ওয়ার্ক ডান হয়েছে। সো এই যে এই ফোর্সটা আমি অ্যাপ্লাই করে এখানে নিয়ে আসলাম, সো এই ফোর্সটাই বেসিক্যালি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে আমরা ইএমএফ বলি। হ্যাঁ, যখন তোমার এই টার্মিনালে অন্য কোনো লোড কানেক্টেড নাই, ঠিক আছে? তো ব্যাটারিতে তোমার হচ্ছে যেই ভোল্টেজটা দেখো, বেসিক্যালি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করে ওই পজিটিভ আর নেগেটিভ ইলেকট্রনকে আলাদা করি, ঠিক আছে? সো ওইটাই হচ্ছে ব্যাটারির বেসিক কনসেপ্ট, ঠিক আছে? সো এই যে এই ফোর্সটা যদি আমি আবার রিলিজ করি, তাহলে এই যে এই অবজেক্টটা দেখছো বা এই বলটা দেখছো আবার এই আগের পজিশনে চলে আসবে, বুঝতে পারছো? সো তুমি যখন একটা লোডের সাথে কানেক্ট করবা, যখন এটার মধ্যে দিয়ে ইলেকট্রন পাস করবে, ইলেকট্রিসিটি পাস করবে, যখন এই লোডটা কনজিউম করবে, ওই এনার্জি যেটা এখানে স্টোর করেছো এটাকে সরিয়ে, হ্যাঁ, ইউজ করেছিল যে এই এনার্জিটা তোমার এখন এই লোডে খরচ হয়ে যাচ্ছে। তো যখন লোডে খরচ হয়ে যাচ্ছে, ওই ইলেকট্রনটা আবার নিউট্রাল পজিশনে চলে আসছে। এই কারণে এই ব্যাটারির ভোল্টেজ তখন কমে যায়, ডিসি, বুঝছো? সো কনসেপ্ট বুঝতে পারছো? তাহলে এখানে ইএমএফ আর ভোল্টেজ মধ্যে মেন পার্থক্যটা কি বুঝতে পারলা? ইএমএফ হচ্ছে তোমার যেই ফোর্সটা ক্রিয়েট করে তুমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করেছো। সো বেসিক্যালি তোমার যখন কোনো লোডের সাথে কানেক্টেড নাই, যখন এই ভোল্টেজ এখানে ফুল ম্যাক্সিমাম ভোল্টেজ দেখছো, ওটাকে আমরা বলি ইলেকট্রোমোটিভ ফোর্স। বেসিক্যালি ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে যে ফোর্সটা দিয়ে আমরা পজিটিভ নেগেটিভ নিউট্রাল অ্যাটমকে আলাদা করে তোমার সেপারেট করি, ঠিক আছে? সো ওইখানে একটা চার্জড বডি, মানে একটা চার্জড ভোল্টেজ, তোমার পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, ওকে? যখন কোনো লোড কানেক্টেড নাই। আর যখন তুমি একটা লোড কানেক্ট করছো, তার মানে তোমার এই যে এইখানের যে ফোর্সটা, তোমার এই ইলেকট্রনগুলা ফ্লো হয়ে এই এন্ডে আসছে। সো এইখানে এই লোডের অ্যাক্রসে যেই এনার্জিটা খরচ হয়ে যাচ্ছে, তো ওই ইলেকট্রন তোমার আবার এই এনার্জিটা রিলিজ হয়ে যাচ্ছে। ব্যাটারির যেই এনার্জিটা ছিল এটা রিলিজ হয়ে যাচ্ছে। রিলিজ হয়ে গেলে ইলেকট্রনগুলো আবার আগের পজিশনে ফেরত আসবে। সো এইটা হচ্ছে এই লোডের মাধ্যমে এই পয়েন্টে চলে আসছে, বুঝতে পারছো?
সো ভোল্টেজ ডিফারেন্স আর ইলেকট্রোমোটিভ ফোর্সের মধ্যে এটাই তফাৎ। ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে তোমার এই পয়েন্টে যখন তোমার লোড কানেক্টেড থাকবে, মানে সার্কিট ক্লোজড থাকবে, তখন আমরা ওইটাকে বলি পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে? আর ইলেকট্রোমোটিভ ফোর্স কি? ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ব্যাটারিতে যেই ফোর্সটা ক্রিয়েট করে, যেই এনার্জিটা দিয়ে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করেছো, যখন এই সার্কিটটা ওপেন, যেই ভোল্টেজটা পাও ওইটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি ইএমএফ অথবা ভোল্টেজ। হ্যাঁ, ওই ভোল্টেজটাকে আমরা বলি ইলেকট্রোমোটিভ ফোর্স। আর ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স বলি হচ্ছে গিয়ে তোমার যখন আমি সার্কিট কানেক্ট করি, তোমার ওই এই এন্ডে এ বি এন্ডে যেই ভোল্টেজটা, ওই ভোল্টেজটাকে আমরা বলি পোটেনশিয়াল ডিফারেন্স। অথবা পোটেনশিয়াল ডিফারেন্স তোমার যে কোনো কম্পোনেন্টের অ্যাক্রসেও হতে পারে। ধরো এখানে আরও অনেক কয়টা রেজিস্টার আছে, প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স তুমি ক্যালকুলেট করতে পারো, কারণ একটা এন্ডে পজিটিভ আর একটা এন্ডে নেগেটিভ, একটা হায়ার পোলারিটি আর একটা লোয়ার পোলারিটি, তো তাদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আসবে। বুঝতে পেরেছো জিনিসটা? তো দেখো, ভোল্টেজ এনার্জি ট্রান্সফার or work is needed to move electrons in a particular direction. So basically voltage অথবা potential difference কি, a work is needed to move electrons in a particular direction. This work is performed by external EMF. ঠিক আছে? Electromotive force generally provided by the battery. ঠিক আছে? ব্যাটারির কনসেপ্ট বুঝতে পারছো? ক্লিয়ার? So the EMF is also known as voltage or potential difference. ঠিক আছে? So voltage is defined as the energy required to move a unit charge through an element. তো বেসিক্যালি ভোল্টেজটা কেন দরকার? এই যে এইখান থেকে একটা পয়েন্ট থেকে মুভ করে, ইলেকট্রনকে মুভ করে আরেকটা পয়েন্টে নিয়ে আসার জন্য। ঠিক আছে? সো এটা কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে পারি? ওয়ার্ক ডান ডিভাইডেড বাই দ্য চার্জ। ঠিক আছে? সো এই যে এইখানে তোমার ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, ডি ডাব্লিউ বাই ডি কিউ, এটা রেট। হ্যাঁ, বেসিক্যালি ডি ডাব্লিউ তোমার ধরো একটা বড় এরিয়া, বেসিক্যালি আমরা ভোল্টেজকে ইন টার্মস অফ ডেল যদি রিপ্রেজেন্ট করি, ডি ডাব্লিউ বাই ডি কিউ লিখতে পারি। ঠিক আছে? সো হিয়ার VA ইজ দ্য ভোল্টেজ বিটুইন পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি। এইটা যেহেতু আমি টার্মিনাল এ বলেছি, এটা টার্মিনাল বি বলেছি, সো এটা হায়ার টার্মিনাল, এটা লোয়ার টার্মিনাল, তো এইখানের ভোল্টেজটা হচ্ছে VAB। ঠিক আছে? যেহেতু এটা পজিটিভ, এটা নেগেটিভ, VAB। যদি এইটা নেগেটিভ হতো, এটা পজিটিভ হতো, তাহলে কি হতো বলো তো? VBA অথবা মাইনাস VAB, তাই না? ধরো এটা V ভোল্টেজ। হ্যাঁ, যদি এটা পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়, তাহলে এখানের ভোল্টেজ হচ্ছে VAB, তাই না? যদি এইটা নেগেটিভ হয়, এটা পজিটিভ হয়, তাহলে কি হবে? এইটা শুড বি ইকুয়াল টু VBA, তাই না? অথবা দিস শুড বি ইকুয়াল টু মাইনাস VAB। এটা থাকবে না, এটার কথা বলছি। হ্যাঁ, যখন এটা নেগেটিভ হয়ে যাবে, হ্যাঁ, এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, তখন VAB হয়। এটাকে আমি VAB টার্মে লিখতে পারি, অথবা এই সাইনটা আমি যদি চেঞ্জ করি, তাহলে এটার সামনে একটা মাইনাস আসবে, নিয়ে AB লিখতে হবে। বুঝতে পারছো? সো এটা ক্লিয়ার? স্টার কই গেল? সো নেক্সট স্লাইডে মনে হয় এটাই বোঝানো হয়েছে। হ্যাঁ, ওই যে VAB ইজ ইকুয়াল টু মাইনাস VBA। ঠিক আছে? সো 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1 জোল পার কোলম। হ্যাঁ, বলো।
VAB is equal to minus VBA. এটাই ছিল VBA is equal to কি? তুমি যদি VAB টার্মে লিখতে চাও তাহলে কিভাবে লিখবা? সামনে একটা মাইনাস দিতে হবে, তাহলে এটা হয়। তো এটার এই ইকুয়েশনের মধ্যে তফাৎ কি? মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানেও মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানেও মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, বুঝছো? সো 1 ভোল্ট কিভাবে পাবে? যদি তুমি 1 জোল পার কুলম, হ্যাঁ, একটা ইলেকট্রনকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করাতে কতখানি এনার্জি খরচ হয়, সো ওইটা হচ্ছে তোমার 1 ভোল্ট, বুঝতে পেরেছো? অথবা 1 নিউটন মিটার পার কুলম, এভাবে তুমি ডিনোট করতে পারো, এটা এসআই ইউনিট। সো এখন দেখো পাওয়ার এন্ড এনার্জি, এটা কিভাবে ক্যালকুলেট করবা? বেসিক্যালি, although current and voltage are the two basic variables in an electric circuit, they are not sufficient by themselves, because তোমার একটা সার্কিটে একটা রেজিস্টার থাকতে পারে, একটা ক্যাপাসিটর থাকতে পারে, ডায়োড থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, তাই না? তাদের অ্যাক্রসেও তো পাওয়ার ডিসিপেশন হয়, তারাও তো এনার্জি অ্যাবজর্ব করে, তাই না? তো ওই এনার্জিটা তোমার ক্যালকুলেট করতে লাগে। সো কারেন্ট আর ভোল্টেজ জানলেই শুধু হবে না, তোমার পাওয়ারও ক্যালকুলেট করতে হতে পারে, এনার্জিও ক্যালকুলেট করতে হতে পারে, তাই না? তো ইন দ্যাট কেস তুমি পাওয়ার কিভাবে ক্যালকুলেট করবা বা এনার্জি কিভাবে ক্যালকুলেশন করবা? সো ফর প্র্যাকটিক্যাল পারপাসেস উই নিড টু নো হাউ মাচ পাওয়ার অর অ্যান ইলেকট্রিক ডিভাইস ক্যান হ্যান্ডেল, তাই না? আমাদের যে টিভিটা আছে কত পাওয়ার সে কনজিউম করে এটা আমার জানার দরকার আছে না? আমরা যদি বেশি ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করি টিভির যে রিকোয়ার্ড ভোল্টেজ তার থেকে, তাহলে এটা নষ্ট হয়ে যাবে না? সো বেসিক্যালি এই বিষয়গুলো আমাদের জানতে লাগে, তাই না? কি কোন ইকুইপমেন্ট কত ইয়েতে চলছে, কত পাওয়ার ডিসিপেশন হয়, এগুলো আমাদের লাগে। তারপর আমাদের হচ্ছে গিয়ে বাসা বাড়িতে পাওয়ার কনজিউম হয় না, তো আমার ওই পাওয়ার ক্যালকুলেশন মিটার থেকে জানতে লাগে না। সো বেসিক্যালি এইগুলোর জন্য আমাদের এইগুলো জানা দরকার। আবার সার্কিট অ্যানালাইজ করার জন্যও আমাদের পাওয়ার অ্যান্ড এনার্জি ক্যালকুলেশন জানতে লাগে। দেখো পাওয়ার ক্যালকুলেশন করা ইজি। আমরা আগে কি পড়েছিলাম? ভোল্টেজ আর কারেন্টের ডেফিনেশন। দেখো আমি যদি আগের স্লাইডে ফেরত যাই, এখানে ভোল্টেজ কি? ভোল্টেজ হচ্ছে dW বাই dQ, তাই না? ওয়ার্ক ডান ডিভাইডেড বাই দ্য চার্জ, টোটাল নাম্বার অফ চার্জ। সো ভি আমি জানি কি, কারেন্টও আমি জানি কি, dQ বাই dt, তাই না? চার্জ, রেট অফ চেঞ্জ অফ চার্জ ইজ কারেন্ট, তাই না? তো dQ বাই dt। আমরা পাওয়ার বেসিক্যালি কি জানি? পাওয়ার ইজ ইকুয়াল টু VI, তাই না? তো এই VIটা আমি কিভাবে এখান থেকে ক্যালকুলেট করতে পারি? দেখো বেসিক্যালি আমাদের এইখানে পাওয়ার হচ্ছে তোমার ওয়ার্ক ডান, রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান। সো রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান P ইজ ইকুয়াল টু dW বাই dt, তাই না? রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান। সো এইটাকে আমি লিখতে পারি ইন টার্মস অফ, দেখো এটাকে ভেঙে লিখতে পারি dW বাই dQ ইন্টু dQ বাই dt। সো এই dQ কেটে আবার dW বাই dt হয়, তাই না? এই dW বাই dQ ইজ V, ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স, ইন্টু dQ বাই dt হচ্ছে I, কারেন্ট, তাই না? রেট অফ চেঞ্জ অফ চার্জ ইজ কারেন্ট, তাহলে P ইজ ইকুয়াল টু VI। সো এই ভোল্টেজ আর কারেন্টকে মাল্টিপ্লাই করলে আমরা পাওয়ার ক্যালকুলেশন করতে পারি। এখন এই পাওয়ার ক্যান বি অ্যাবজর্বড
পাওয়ার ক্যান বি সাপ্লাইড, তাই না? তাই নাকি? একটা সোর্স থেকে কি করে? পাওয়ার সাপ্লাই দেয়, তাই না? আর ওই সার্কিটে যতগুলো এলিমেন্ট আছে ওগুলা কি করে? পাওয়ারকে অ্যাবজর্ব করে। যেই সাপ্লাইড পাওয়ারটা সোর্স দিচ্ছে ও সোর্সের কাছ থেকে ওই এলিমেন্টসগুলা পাওয়ার অ্যাবজর্ব করে, রাইট? তো পাওয়ার ক্যান বি সাপ্লাইড, পাওয়ার ক্যান বি অ্যাবজর্ব, বাট সাম অফ অল দ্য পাওয়ার্স শুড বি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি, তাই না? কি বলে যে পাওয়ার নট দ্য এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড or can be created, তাই না? So total energy should be equal to 0, ঠিক না? Law of conservation of energy তাই বলে, তাই না? Energy can neither be created nor be destroyed, তাই না? তাহলে টোটাল নাম্বার অফ এনার্জি আমার নিউট্রাল পজিশনে থাকতে হবে, রাইট? Should be equal to 0. So absorbed power should be equal to supplied power, অথবা সাপ্লাইড পাওয়ার প্লাস অ্যাবজর্বড পাওয়ার শুড বি ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? অ্যাবজর্বড পাওয়ারের আরেকটা নাম হচ্ছে কি? অ্যাবজর্ব বলছি, সাপ্লাইড পাওয়ারের আরেকটা নাম কি? ডেলিভার্ড পাওয়ার, ডেলিভার্ড। হ্যাঁ, সো কনফিউজ করো না। সো এতটুকু তো বুঝছো, তারপরের ইয়েতে যাই। সো এখানে তোমার কারেন্টের ডিরেকশনের উপরেও যেটা আমি বলতেছিলাম, এই যে এইখানে দেখো কারেন্ট যখন ইনসাইড কোনো এলিমেন্ট যাচ্ছে, ইনসাইড যাচ্ছে যখন, তার মানে কি? অ্যাবজর্ব করছে, তাই না? অ্যাবজর্ব করলে তোমার কারেন্ট ভিতরে যাচ্ছে, মানে সে কারেন্ট টেনে নিচ্ছে। কারেন্ট টেনে নেওয়ার মানে তোমার অ্যাবজর্ব করা, রাইট? আর কারেন্ট বাইরের দিকে যদি যায় তার মানে সে কি? সাপ্লাই করছে। সো এইটা হচ্ছে আমাদের অ্যাবজর্ব পাওয়ার, পি ইজ ইকুয়াল টু ভিআই। আর এইটা হচ্ছে আমাদের ডেলিভার্ড পাওয়ার বা সাপ্লাইড পাওয়ার, ছেড়ে দিচ্ছে, কারেন্ট সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো? এটাই এখানে লেখছে, ইফ দ্য পাওয়ার হ্যাভ পজিটিভ সাইন, পাওয়ার ইজ বিং ডেলিভার্ড অর অ্যাবজর্বড, ঠিক আছে? তো অ্যাবজর্ব পাওয়ারটাকে আমরা পজিটিভ ধরছি, আর যে ডেলিভার করছে সাপ্লাই থেকে যে যাচ্ছে ওইটাকে আমরা নেগেটিভ ধরছি, কারণ সাপ্লাই দিলে কি শেষ হয়ে যাবে না, এই কারণে সে নেগেটিভ, ওকে? আর অ্যাবজর্ব পাওয়ার কি? টেনে নিচ্ছে, রাইট? এই কারণে সে পজিটিভ, ওকে? সো এতটুকু মনে রাখলেই হবে। তারপরে ক্যালকুলেশনগুলা কীভাবে করছে দেখি। সো এটা ক্লিয়ার, এই কনসেপ্ট? ওকে। সো ওই কথাগুলাই এখানে বলা হয়েছে। তারপর আমি যেগুলো বললাম যে ল অফ কনজারভেশন অফ এনার্জি যেটা বলে, সাম অফ অল দ্য পাওয়ার শুড বি ইকুয়াল টু 0, ঠিক আছে? সো এখন দেখো আমরা কি জানি, P is equal to dW by dt, but this is not enough to find the power, তাই না? এটা তো ইন টার্মস অফ রেট, মানে ডিফারেন্সিয়েশনে আছে। সো এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু টি, তাহলে আমি টোটাল পাওয়ার ক্যালকুলেশন করতে পারবো, তাই না? সো তো বেসিক্যালি টোটাল ওয়ার্ক ডান কত হয়েছে ওটা ক্যালকুলেট করতে পারবো। সো এই ফর্মুলাটাকেই যদি আমি একটু ঘুরিয়ে লিখি, যেহেতু এটা P ইজ ইকুয়াল টু dW বাই dt, এটাকে আমি লিখতে পারি dW ইজ ইকুয়াল টু P টাইমস dt, তাই না? এখন আমি ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেট বোথ সাইড। তো এই ইকুয়েশনটাই থাকবে, রাইট? কারণ বোথ সাইড ইন্টিগ্রেশন করছি, এই ইকুয়েশনটাই থাকবে। সো তুমি ইন্টিগ্রেশন যখন করবা একটা সার্টেন টাইম থেকে একটা সার্টেন টাইম পর্যন্ত, তাই না? যে এত সময় থেকে এত সময়ে কত ওয়ার্ক হয়েছে এটা তুমি ক্যালকুলেট করতে চাও, বা কত পাওয়ার ডেসিপেট হয়েছে বা কত পাওয়ার সাপ্লাই হয়েছে এটা তুমি ক্যালকুলেট করতে চাও, তাই না? একটা সার্টেন টাইম রেঞ্জ থাকতে হবে না? T0 থেকে T1 পর্যন্ত, তাই না? সো একটা সার্টেন টাইম রেঞ্জ থাকতে হবে।
সো এত টাইম ধরে যদি আমার ইলেকট্রিসিটি আমি কনজিউম করি তাহলে আমার কত পাওয়ার খরচ হয়েছে বা কত ওয়ার্ক ডান হয়েছে। সো এটা আমি যদি ক্যালকুলেট করতে চাই এভাবে আমি বের করতে পারি, তাই না? এই কারণেই ইন্টিগ্রেশন করা, ঠিক আছে? সো আমি যদি ইন্টিগ্রেট করি, এটাকে ইন্টিগ্রেট করলে হয় ডাব্লিউ, ওয়ার্ক ডান। আর এই পাশ T0 থেকে T1 পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আমি এই ওয়ার্ক ডান আমি বের করতে পারবো। বুঝতে পেরেছ? সো এই পি এর ইকুয়েশন যদি তোমাকে দিয়ে দেওয়া থাকে তাহলে তুমি ওখান থেকে ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে পারবা। তোমাকে যদি টাইম বলে দেওয়া থাকে T0-তে এই এত টাইম থেকে এত টাইম পর্যন্ত তুমি এই ওয়ার্ক ডান ক্যালকুলেট করো, তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করে ইজিলি বের করতে পারবা। আবার এই পাওয়ার না দেওয়া থাকলে ভোল্টেজ আর কারেন্টের ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে P ইজ ইকুয়াল টু VI আমরা জানি, তাহলে এখানে ওই ইকুয়েশন দুটো বসিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। সো এটা ক্লিয়ার সবার? তোমাদের তো 2টা ক্লাসের পর 3rd ক্লাস হচ্ছে ল্যাব ক্লাস, তাই না? আচ্ছা, মানে নেক্সট ফ্রাইডেতে তোমাদের ল্যাব হবে। হ্যাঁ বলো। হ্যাঁ অলরেডি দেওয়া আছে তো, এটা যেটা পড়াচ্ছি এটা দেওয়া আছে, হ্যাঁ তোমরা ঢুকে দেখতে পারবা ওখানে। দেখো এখানে একটা অঙ্ক আছে, an energy source forces a constant current of 2 ampere for 10 seconds। হ্যাঁ, তার মানে এখানে কনস্ট্যান্ট কারেন্ট একটা ফ্লো হচ্ছে 10 সেকেন্ড ধরে, টু ফ্লো থ্রু আ লাইট বাল্ব। কিসের ভিতর দিয়ে যাচ্ছে? লাইট বাল্ব দিয়ে, ঠিক আছে? ইফ 2.3 kilojoules ইজ গিভেন অফ, যদি এতখানি এনার্জি তোমার খরচ হয়ে যায় লাইট বাল্ব দিয়ে ইন দ্য ফর্ম অফ লাইট অ্যান্ড হিট এনার্জি, ক্যালকুলেট দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য বাল্ব। তো তোমার এখানে ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো বেসিক্যালি আমরা জানি V ইজ ইকুয়াল টু dW বাই dt, আই মিন dQ, তাই না? dQ, হ্যাঁ এটা জানি। তো এখানে তোমার কি কি দেওয়া আছে? ওয়ার্ক ডান দিয়ে দিয়েছে 2.3 kilojoules, তাই না? তারপর এখানে কারেন্ট দিয়ে দিয়েছে, হ্যাঁ টাইম দিয়ে দিয়েছে। তো তুমি এখান থেকে বেসিক্যালি চার্জ বের করে নিতে পারো, DQটা বের করে নিতে পারো। DQ কি? DQ হচ্ছে I dt, আই মিন ডেল্টা টি, ঠিক আছে? সো এখানে ডিফারেন্স ইন টাইম কি? 0 থেকে 10 সেকেন্ড, মানে 10 মাইনাস 0, তাই না? 10 সেকেন্ডই হয়, 10 মাইনাস 0 ইজ 10। আর I এখানে তোমার 2 অ্যাম্পিয়ার বলে দিয়েছে। সো এই আইটা গিভেন, তাহলে তুমি ডেল কিউ বের করে নিতে পারবা। সো 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে আর ডেল টি হচ্ছে 10 মাইনাস 0 সেকেন্ডস, ওকে? তাহলে 20, চার্জের ইউনিট কি? কুলম, ঠিক আছে? সো 20 কুলম অফ চার্জ এখান দিয়ে তুমি পেলা। তো ডেল কিউ পেয়ে গেছো, ডেল ডাব্লিউ জানো, তোমার টোটাল ওয়ার্ক ডান কত হয়েছে দেওয়া আছে 2.3 কিলোজোল, তাহলে তুমি ইজিলি ভোল্টেজ বের করতে পারবা। সো 2.3 কিলোজোল ডিভাইডেড বাই 20 কুলম, ঠিক আছে? কত অ্যান্সার দেওয়া আছে? 115 ভোল্ট। তো এত ভোল্ট তোমার ড্রপ হচ্ছে, ঠিক আছে? সো ইজি না? সো এইখানে বলেছে যে ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড at an element at t equal to 3 millisecond if the current entering its positive terminal is I is equal to
5 cos 60 pi t অ্যাম্পিয়ার। সো এখানে কারেন্ট দিয়ে দিয়েছে, আবার ভোল্টেজও দিয়ে দিয়েছে, V ইজ ইকুয়াল টু 3i, তাই না? হ্যাঁ, টাইমটাও দিয়ে দিয়েছে। সো তোমাকে বের করতে বলেছে পাওয়ার ডেলিভার্ড, হ্যাঁ, কত পাওয়ার ডেলিভার হয়েছে মানে সাপ্লাই হয়েছে, এটা বের করতে বলা হয়েছে। সো আমি জানি P ইজ ইকুয়াল টু VI, তাই না? তো এখানে ভোল্টেজ দিয়েছে, কারেন্ট দিয়েছে, জাস্ট মাল্টিপ্লিকেশন করলেই হয়ে যাবে। সো ভোল্টেজের ইকুয়েশনে দেখো V ইজ ইকুয়াল টু 3i, ঠিক আছে? তো এটা মুছে দেই আমি। P is equal to VI, তাই না? V এখানে দেওয়া আছে 3i টাইমস এখানে তো কারেন্ট আছেই, তাহলে তোমার ইকুয়েশন হচ্ছে 3i স্কোয়ার, রাইট? আই এর ভ্যালু তুমি জানো, কি দেওয়া আছে? 5 cos 60 pi t, তাহলে 3 টাইমস 5 cos 60 pi t, t এর ভ্যালু দেওয়া আছে 3 মিলি সেকেন্ড। তো 3 মিলি সেকেন্ড বসালে, 3 মিলি সেকেন্ড যদি বসাও তাহলে তোমার অ্যান্সার আসে কত? 53.48 ওয়াট, পাওয়ারের এসআই ইউনিট ওয়াট, ঠিক আছে? সো এভাবে করে অঙ্ক করবা। সো এটা ইজি অঙ্ক, একদম জাস্ট সিম্পলিফাই করে করা যায়, হ্যাঁ। তারপর নেক্সট প্রবলেমে বলেছে এরকমই আরেকটা ইয়ে দেওয়া আছে, ফর দ্য প্রিভিয়াস প্রবলেম ফাইন্ড দ্য পাওয়ার অ্যাট টি ইকুয়াল টু এত ইফ দ্য ভোল্টেজ ইজ ভি ইজ ইকুয়াল টু 3 ডিআই বাই ডিটি। তো এইখানে ভোল্টেজের ফর্মুলাটা তোমার দেওয়া আছে, এই সেম ইকুয়েশনে তুমি বসিয়ে করবা। এখানে বলছে কি ফাইন্ড দ্য ফর দ্য প্রিভিয়াস প্রবলেম, মানে ওই প্রিভিয়াস প্রবলেমকে কনসিডার করেই এই প্রবলেমটা করতে বলছে। খালি বলছে যে এখানে ভোল্টেজের ইকুয়েশনটা এটা, আগে ভোল্টেজের ইকুয়েশন 3i ছিল, এখন ভোল্টেজের ইকুয়েশন 3 di বাই ডিটি। সো আই আগের প্রবলেমে দেওয়া আছে, যেটা হচ্ছে 5 cos 60 pi t, i is equal to 5 cos 60 pi t, এটা হচ্ছে গিভেন। এই প্রবলেমের জন্যও এটাকে কনসিডার করতে বলছে। এখন পাওয়ার বের করতে বলছে যখন V is equal to 3 di by dt। হ্যাঁ, sin 60 কেন লিখছে বলো তো? P is equal to VI, তাই না? এখানে V দিয়ে দিয়েছে 3 di by dt, তো এখানে I দেওয়া আছে, তাহলে V কিভাবে বের করবা? 3 d dt অফ I কত? 5 cos 60 pi t। এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে না? তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? হ্যাঁ, কসকে যদি ডিফারেন্সিয়েট করো মাইনাস সাইন, তাই না? সো 3 যেরকম আছে এরকম থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 5 তো কনস্ট্যান্ট, 5কে বাইরে রেখে দাও, cos 60 pi t কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন 60 pi t ইনটু এই যে টি এর সাথে যেটা আছে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, ডি ডিটি অফ 60 pi t, ঠিক আছে? এইটা হচ্ছে ফর্মুলা, ওকে? সো এইখানে 15 মাইনাসটা বাইরে নাও, সাইন 60 pi t টাইমস এটাকে ডিফারেন্সিয়েট করলে 60 pi, বুঝতে পেরেছো? সো এই 60 পাইটা এটার সাথে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই করলে কত আসে? মাইনাস 4500, ওকে? সরি, ভি তো
মাইনাস 900 পাই, হ্যাঁ, মাইনাস 900 পাই সাইন 60 পাই টি। এটা ভি পেলাম আমরা, তাই না? ভি পেলে আই এর সাথে জাস্ট মাল্টিপ্লাই করে দিতে হবে। আই কত, আই কত দেওয়া ছিল, আই এর ইকুয়েশন এত ছিল, সো এটার সাথে জাস্ট মাল্টিপ্লাই করবা, তাহলে তুমি পাওয়ার পেয়ে যাবা। এটার সাথে মাল্টিপ্লাই করে টাইম টি ইজ ইকুয়াল টু 3 মিলিসেকেন্ড ওই ইকুয়েশনে বসালে তুমি এই যে মাইনাস 6.396 কিলোওয়াট ক্যালকুলেট করতে পারবে। এটা করার দরকার আছে, আর দরকার আছে? ওকে, তো এটা মুছে দিলাম। আজকে তো আবার নামাজ আছে, মনে করাই দিও 1টা বাজলে। তারপর সার্কিট এলিমেন্টস। সো বেসিক্যালি আমাদের সার্কিটে অনেক ধরনের এলিমেন্ট থাকে। সো 2 টাইপস অফ এলিমেন্টস থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্টস আর একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্টস। অ্যাক্টিভ এলিমেন্টস কোনগুলা বলো তো? হ্যাঁ, সুইচিং এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছ? অ্যাক্টিভ এলিমেন্টস বলতে আমরা বুঝি সোর্স, হ্যাঁ, সো যেগুলোর নিজস্ব পাওয়ার আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর প্যাসিভ এলিমেন্টস হচ্ছে যাদের নিজস্ব পাওয়ার নাই, যারা সোর্সের পাওয়ার নিয়ে ড্রিভেন। ওকে, সো প্যাসিভ এলিমেন্টসের মধ্যে পড়ে হচ্ছে রেজিস্টার্স, ক্যাপাসিটার্স, ডায়োডস, ইন্ডাক্টার্স, এইগুলা। ঠিক আছে, বুঝতে পেরেছ? লোড, হ্যাঁ। আর অ্যাক্টিভ এলিমেন্টসের মধ্যে পড়ে তোমার ট্রানজিস্টার্স, তারপর তোমার ব্যাটারি, তারপর এসি সোর্স, এইগুলা। ঠিক আছে, ক্যাপাসিটার না, ক্যাপাসিটারকে চার্জ করার পর ক্যাপাসিটার সাপ্লাই দিতে পারে, হ্যাঁ। ক্যাপাসিটার কি পড়ে? প্যাসিভ এলিমেন্টসের মধ্যে ক্যাপাসিটার পড়ে। ঠিক আছে, ক্যাপাসিটারের নিজস্ব চার্জ নাই আনটিল অ্যান্ড আনলেস তুমি সাপ্লাই দিয়ে চার্জ দিচ্ছ। ঠিক আছে, সো সে চার্জ হওয়ার পর তুমি সোর্স ডিসকানেক্ট করে দেওয়ার পর ক্যাপাসিটারকে যদি লোডের সাথে দাও, তাহলে ক্যাপাসিটার চার্জ মানে ওই সাপ্লাই দিতে পারে। ঠিক আছে, সো এটা বেসিক্যালি প্যাসিভ এলিমেন্টসের মধ্যেই পড়ে। ইন্ডাক্টরও সেম, হ্যাঁ, রেজিস্টারও প্যাসিভ এলিমেন্টসের। তো অ্যাক্টিভ এলিমেন্টসের মধ্যে জেনারেটার্স, ব্যাটারিজ, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার্সগুলো পড়ে, হ্যাঁ। So the most important active elements, basically এই active elements voltage আর current source। ঠিক আছে, সো ভোল্টেজ আর কারেন্ট সোর্সগুলোকে আমরা অ্যাক্টিভ এলিমেন্টস বলি। এখন এই অ্যাক্টিভ এলিমেন্টসও আবার 2 ধরনের হয়, হ্যাঁ, মানে একটা হচ্ছে আইডিয়াল ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ এলিমেন্ট, আর একটা হচ্ছে আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ এলিমেন্ট। সো এইটার আবার আমরা মানে সিম্বল 2 ভাবে দিতে পারি। ঠিক আছে, সো ওইগুলো আমরা দেখব এখন। ঠিক আছে, সো তোমার এখানে বলেছে যে অ্যাক্টিভ এলিমেন্টসগুলো হচ্ছে পাওয়ার ডেলিভার করে, হ্যাঁ, টু দ্য সার্কিট এলিমেন্টস থ্রু আ ক্লোজড লুপ। তুমি যখন একটা ক্লোজড লুপ ফর্ম করবা, ফুল সার্কিট তুমি ডিজাইন করবা, তখন তোমার ওই অ্যাক্টিভ এলিমেন্টগুলা বিভিন্ন লোডে বা বিভিন্ন প্যাসিভ এলিমেন্টসের ভিতরে তোমার ওই পাওয়ারটাকে ডেসিপেট করবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ক্লিয়ার? এই স্লাইডে এটাই ছিল। এই যে যেটা বললাম যে তোমার এই অ্যাক্টিভ এলিমেন্টসগুলা 2 ধরনের হয়। একটা হচ্ছে আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ এলিমেন্ট, আর একটা হচ্ছে বেসিক্যালি আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ সোর্স অথবা আইডিয়াল ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ সোর্স। তো এই 2টা বলতে তোমরা কি বুঝো? এই যে ডিপেন্ডেন্ট সোর্স, এই ডিপেন্ডেন্ট সোর্সের নিজস্ব পাওয়ার ফার্স্টে থাকে না, হ্যাঁ, বাট এই তোমার যে অ্যাক্টিভ এলিমেন্টস তার থেকেই এটা নেয় পাওয়ারটা। ওকে,
So an ideal independent source provides a specified voltage or current that is completely independent of other circuit elements. Our ideal independent voltage source delivers to the circuit whatever current is necessary to maintain its terminal voltage. ঠিক আছে? Physical sources such as batteries may be regarded as approximation to ideal voltage source. An ideal dependent or controlled source quantity is controlled by another voltage or current. বুঝতে পেরেছো? So এই ডিপেন্ডেন্ট আইডিয়াল যেই সোর্সটা আছে they are controlled by another voltage or current source. Another voltage or current source বলতে কি বোঝায়? তোমার আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে সেটাকে কন্ট্রোল করা হয়। ওকে, ধরতে পেরেছো জিনিসটা? সো এটার সিম্বল এই যে এইভাবে তোমার আইডিয়াল মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমরা এই সার্কুলার সিম্বল দিয়ে বোঝাই। দিস ইজ ইয়োর ভোল্টেজ সোর্স, পজিটিভ নেগেটিভ, এটাকে আমরা ভোল্টেজ সোর্স বলি। ঠিক আছে, এটা ব্যাটারি হতে পারে, জেনারেটর হতে পারে, এরকম সোর্স দিয়ে সিম্বলাইজ করি আমরা। কারেন্ট সোর্সকে আমরা এরকমভাবে সিম্বলাইজ করি, কারেন্টের ডিরেকশন থাকে। সো কারেন্টের ডিরেকশন আপ হলে সো এটা পজিটিভ, এটা নেগেটিভ। হ্যাঁ, কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করছে, এই ডিরেকশন দেখে আমরা বুঝতে পারি কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো করছে। সিমিলারলি ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা এই পিরামিডাল শেপ বা এই যে মানে এটা তো স্কোয়ার, বাট এইভাবে আমরা ডিনোট করি। ঠিক আছে, নট বাই সার্কুলার। বুঝতে পেরেছ? সো এইটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স যদি পজিটিভ নেগেটিভ সিম্বল থাকে। কারেন্টের ডিরেকশন থাকলে এটা হচ্ছে আমার কারেন্ট সোর্স। ওকে, আচ্ছা, এটার স্লাইড এখানেই মনে হয় শেষ। এখন আমি বই থেকেই পড়াই তোমাদেরকে। সো এটার স্লাইডটা তৈরি হয় নাই, তৈরি হলে আমি আপলোড করে দিব। এখন যা পড়াবো হ্যাঁ, কি বলো, কয়টা বাজে? এখনো তো 10 মিনিট বাকি। ও হ্যাঁ, নামাজ গিয়ে ধরতে হবে, তাই না? একটা ছোট্ট অঙ্ক করায় ছেড়ে দিই। এই আইডিয়াল ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট তো বুঝলা, তো এটা দিয়ে একটা ছোট্ট অঙ্ক করবা না? নাইলে তো ক্লিয়ার হবে না কনসেপ্ট। 5 মিনিট লাগবে। হ্যাঁ, 5 মিনিটেই ছেড়ে দিব। দেখো, এটা রিলেটেড একটা প্রবলেম আমি তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি। ক্যামেরায় দেখা যায় বোর্ড? ওকে, তোমাদের ফার্স্ট ল্যাব হচ্ছে ওমস ল আর কারশফস ল নিয়ে, সো কেভিএল কেসিএল নিয়ে। বাট ওইটার রিলেটেড তো ক্লাস এখনও আমি তোমাদেরকে করাই নাই। তো তোমাদের ল্যাবটা ফার্স্টে আমি ওইটা তোমাদেরকে আইডিয়া দিয়ে দিব। হ্যাঁ, তোমাদের তো 1 আওয়ারের ল্যাব, ফার্স্টে ওখানে একটু সামান্য থিওরি বুঝিয়ে দেন ল্যাবটা স্টার্ট করবো। ওকে, নেক্সট ক্লাসে। সো এরকম একটা সার্কিট আছে, এইখানে ইন্ডিপেন্ডেন্ট একটা সোর্স আছে 20 ভোল্টের। ওকে, সো এ সাপ্লাই দিচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, আই ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। এখানে একটা রেজিস্টার আছে যেটা 12 ভোল্ট কনজিউম করছে, 12 ভোল্ট। এখানে আরেকটা রেজিস্টার আছে, এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 6 অ্যাম্পিয়ার। হ্যাঁ,
আর এটা কনজিউম করছে 8 ভোল্ট, এটার অ্যাক্রসে শো করছে, ড্রপ হচ্ছে। আর এখানে একটা কারেন্ট সোর্স আছে যেটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স 0.2 আই, ঠিক আছে? সো পাওয়ার ডেসিপেশন বা অ্যাবজর্ভ কত হচ্ছে বা ডেলিভার্ড কত হচ্ছে এখানে ডিনোটেড আছে বাই P1, P2, P3, P4। তো তোমার এই অঙ্কে বলেছে যে ক্যালকুলেট দ্য পাওয়ার সাপ্লাইড অর অ্যাবজর্ভড বাই ইচ এলিমেন্ট। তো এই পাওয়ারগুলা তোমার ক্যালকুলেট করতে বলেছে এই সার্কিটে। তো তোমার সার্কিটে দেখো 20 ভোল্ট সোর্স আছে যেটা সাপ্লাই দিচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, তোমার সাপ্লাই কারেন্ট যাচ্ছে। তো তুমি প্রত্যেকটার অ্যাক্রসে কত পাওয়ার ডেসিপেশন বা অ্যাবজর্ভ হচ্ছে তুমি এটা সাপ্লাইড হচ্ছে এটা ক্যালকুলেট করতে পারো। সো এটা হচ্ছে আমার সোর্স হচ্ছে তোমার পাওয়ার ডেলিভার করে, তাই না, বা পাওয়ার সাপ্লাই করে। এই পাওয়ারটাকে আমরা নেগেটিভ বলি, তাই না, কারণ ডেলিভার্ড হচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, রাইট? সো P1 ক্যালকুলেট করো এখান থেকে। P1 কি? P is equal to VI. সো এখানে ভোল্টেজ 20, কারেন্ট 5 অ্যাম্পিয়ার। সো 20 ভোল্ট ইন্টু 5 অ্যাম্পিয়ার, বাট এই পাওয়ারটা নেগেটিভ, ঠিক আছে, যেহেতু ডেলিভার্ড সাপ্লাইড হয়ে যাচ্ছে। সো এটা ইজ ইকুয়াল টু -100 ওয়াট। পেয়েছো? ওকে। তারপর P2 এর অ্যাক্রসে কত হচ্ছে? P2 হচ্ছে অ্যাবজর্ভ করছে, অ্যাবজর্ভ পাওয়ার মানে পজিটিভ পাওয়ার। ওকে, এখানে 12 ভোল্ট ড্রপ হচ্ছে এই রেজিস্টারের অ্যাক্রসে, আর এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এইখানের পাওয়ার কত হবে? ভোল্ট হচ্ছে 12, কারেন্ট হচ্ছে 5, তাহলে 12 গুণ এত 60 ওয়াট, তাই না? বুঝতে পেরেছ? আর P3 কত হবে? P3 এর ভোল্টেজ ড্রপ হচ্ছে 8 ভোল্ট, এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 6, তাহলে 8 ইন্টু 6 48 ওয়াট। ক্লিয়ার? হ্যাঁ, এখন ওইটার P4 এর মধ্যে দিয়ে কত পাওয়ার ওখানে অ্যাবজর্ব হচ্ছে কীভাবে বুঝবা? তো দেখো, বেসিক্যালি এই যে আমার সাপ্লাই কারেন্ট ছিল এটা এই দিক দিয়ে যাচ্ছে, এই নোডাল পয়েন্টে এসে আমরা জানি যে কারেন্ট ডিভাইড হয়ে যায়, তাই না? সো একটা কারেন্ট এদিকে যাচ্ছে, আরেকটা কারেন্ট এদিকে যাওয়ার কথা, রাইট? বাট এইখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। সো এই ডিপেন্ডেন্ট সোর্স, এটা কি? কারেন্ট সোর্স, তাই না? সো এই কারেন্ট সোর্সের এখানে ভ্যালু দেওয়া আছে 0.2 আই। সো এই আইটা বেসিক্যালি এই কারেন্টটা, সো এইটার উপর ডিপেন্ডেন্ট ওই কারেন্ট সোর্সটা। সো এইখান দিয়ে যত কারেন্ট ফ্লো করছে ওইটা টাইমস 0.2, তাহলে এইখানের কারেন্ট ফ্লো হচ্ছে 0.2 ইন্টু 5, কত হয়? কত হয়? 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 এত কারেন্ট, অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে ফ্লো করছে, রাইট? বাট কোন ডিরেকশনে? ইন দিস ডিরেকশন, তাই না? বাট আমার অরিজিনাল কারেন্টের ডিরেকশন কি? এটা না? তাহলে এটা কি? নেগেটিভ না? তাহলে এখানে একটা মাইনাস হবে। বুঝতে পেরেছ কোনটা? এটা কি? আমার ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ইজ ডিপেন্ডেন্ট অন দ্য সোর্স কারেন্ট, রাইট? এখানে সোর্স কারেন্ট কোনটা? আই দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, কারণ এই যে এই আইটাই তো 5 অ্যাম্পিয়ার, তাই না? তো এইখানের কারেন্টের ভ্যালু বলে দিয়েছে 0.2 ইন্টু আই, তাহলে 0.2 এর সাথে 5 অ্যাম্পিয়ারকে গুণ করতে হবে। তো যেই ভ্যালুটা পাবা এটাই হচ্ছে এইখানের কারেন্ট, এইটার কারেন্ট, তাই না? বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? এখন এই কারেন্টের ডিরেকশন কোথায়? ওপর দিকে, অ্যারো দিয়ে দিয়েছে না ওপর দিকে? বাট তুমি কনভেনশনাল কারেন্ট যদি দেখো, এই কারেন্ট সাপ্লাই কারেন্ট, এইটা এই পয়েন্টে এসে 2 ডিরেকশনে ভাগ হয়ে যাচ্ছে, একটা এই ডিরেকশনে আর একটা এই ডিরেকশনে, তাই না?
সো এই ডিরেকশনটাকে তুমি যদি পজিটিভ ধরো তাহলে এইটার ডিরেকশন তার রিভার্স ডিরেকশনে, তাহলে এই কারণে কারেন্টের ডিরেকশন কি নেগেটিভ। ওকে, তাহলে এখানে পাওয়ার মাইনাস 1 অ্যাম্পিয়ার, ওইটা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ 0.2 ইন্টু 5 1 হয়, 2 5s are 10, তাই না? সো মাইনাস 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে পাওয়ার কত হবে? P4 শুড বি, এটার অ্যাক্রসের ভোল্টেজ কত? 8। কারণ কি এইখানে যেই ভোল্টেজ ড্রপ হবে প্যারালালি এইখানেও সেম ভোল্টেজ ড্রপ হবে। সো এইখানের ভোল্টেজ ড্রপ যেহেতু 8, এইখানের ভোল্টেজ ড্রপও 8 হবে। বাট যদি এইখানে একটা রেজিস্টার থাকতো তাহলে এই 8 ভোল্টটা এইটা আর এই টার্মিনালে ড্রপ হতো, তখন এইটার ভোল্টেজ আর এইটার ভোল্টেজ দুটা যোগ করে 8 ভোল্ট হতো। ঠিক আছে, ক্লিয়ার? এটা জাস্ট ক্লিয়ার করে দিলাম কারণ অনেকের কনফিউশন হয়ে যায় পরে, ভুল করো। সো এইটা হচ্ছে এখানে আমার 8 ভোল্ট ড্রপ হবে। সো 8 ভোল্ট যদি ড্রপ হয় তাহলে 8 টাইমস মাইনাস 1, তো এখানের পাওয়ার ডেসিপেশন মাইনাস 8 ওয়াট। ঠিক আছে, এখন ল অফ কনজারভেশন অফ এনার্জি যদি তুমি প্রুফ করো তাহলে P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4 শুড বি ইকুয়াল টু 0, তাই না? তো P1 হচ্ছে মাইনাস 100, P2 হচ্ছে 60, P3 হচ্ছে 48 আর P4 হচ্ছে মাইনাস 8। করলে ইকুয়াল টু 0 হয় কিনা দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয় কিনা। 100 থেকে 60 মাইনাস করলে মাইনাস 40 হয়, তাই না? মাইনাস 40 থেকে 48 মাইনাস করলে কত হয়? প্লাস 8। প্লাস 8 থেকে মাইনাস 8 করলে 0, সো 0 ইজ ইকুয়াল টু 0। সো ল অফ কনজারভেশন অফ এনার্জি প্রুভড হয়ে গেছে। সো এইভাবে এরকম অঙ্ক আসলে আশা করি পারবা। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে।